সঠিক পথ 23 জন, নৈতিকতা 7 জন, শিক্ষক সমান নৈতিকতা। সেকেন্ড প্যারেন্টস, দ্বিতীয় অভিভাবক বা দ্বিতীয় প্যারেন্টও লিখেছে, মানে দ্বিতীয়টা বাংলায়, প্যারেন্ট হল ইংলিশ, এভাবেও লিখেছে দ্বিতীয় প্যারেন্ট বা সেকেন্ড প্যারেন্ট। আর অভিভূত হয়েছে আমি আরেকটি যুগ্ম শব্দে বা শব্দ বন্ধে, সেটি হলো পিতৃসম মাতৃসমান। আপনারা দেখবেন কৌতূহলী হয়ে উঠবেন। পিতৃসম শিক্ষক সমান, পিতৃসম মাতৃসমান। আমি যেগুলো খুব কৌতূহল উদ্দীপক টাচি, এইগুলো আমি লিখেছি, আরো আছে অনেক। অভিভাবক 11 জন, শিক্ষক সমান অভিভাবক, শিক্ষক সমান দ্বিতীয় প্যারেন্ট। আর লিখেছে জ্ঞানের দিশারি, জ্ঞানের কান্ডারি 8 জন। বিবেক, জাতির বিবেক 5 জন 7 জন। শিল্পী, শিক্ষক সমান শিল্পী, কেউ কেউ ইংলিশে লিখেছে আর্টিস্ট। হ্যাঁ, তো আর্টিস্ট তো হবেই, তার কারণ মানব শিল্প করার সর্বোত্তম শিল্পী, মানব শিল্প কাঁচামাল, এবং শিশু থেকে এদেরকে যেভাবে করা যায় ঠিক সেভাবেই কি শিক্ষক করতে পারে। এ কারণে আর্টিস্ট বলেছে আমাদের এই সন্তানেরা যে শিল্পী, উঁচু মানের শিল্পী, মানব শিল্প করার কারিগর। আর একজন না, 4 জন, যে সেনাবাহিনীর সৈনিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার গড়ার কারিগর। স্যার তো লিখেছেন সেনাবাহিনী সমান দেশপ্রেম, ডাক্তার সমান মানবতা, আর তারা এইটাকে যুক্ত করে লিখেছে যে ওদেরকেও মানায় যারা, তারা হলো শিক্ষক। ও ওয়াও, অসাধারণ, খুব কৌতূহল উদ্দীপক। আর যেগুলো 1 জন 2 জন 3 জন মন্তব্য করেছে, সেগুলোর মধ্যে উপাদান আছে আমাদের কি বলবো যে শিহুরে ওঠারও উপাদান আছে। সেটি কি? শিক্ষক সকল ভালো গুণ, মন্তব্য সকল ভালো গুণ, সকল সাফল্যের মূল উৎস, শেখার গুরু, শিক্ষার গুরু, ভবিষ্যৎ গড়ার মূল মন্ত্র, নিকষ অন্ধকার সমুদ্রে বাতিঘর, নিকষ অন্ধকার সমুদ্রে বাতিঘর। তারপরে শিক্ষক সমান সততা, সকল ভালো কাজে প্রেরণার কারিগর, বুদ্ধিজীবী। আর একজন লিখেছে নিউ এ ডেজ ব্যবসায়ী, নিউ এ ডেজ ব্যবসায়ী। এটাও সত্য, এটাও কারো কারো ক্ষেত্রে সত্য, নতুন ধরনের ব্যবসা। তো আমরা সব এগুলো হলো আমাদের শিক্ষার্থী যারা আমাদের, তারা কিন্তু শ্রেষ্ঠ বিচারক। একজন শিক্ষকের বিচারক শিক্ষার্থীরা। আমরাও যখন শিক্ষার্থী ছিলাম আমরাও মন্তব্য করেছি যে অমুক স্যার অমুক ম্যাডাম কিন্তু এরকম, অমুক স্যার অমুক ম্যাডাম কিন্তু ক্লাসে দেরি করে আসেন, হ্যাঁ, এসে কোনো কিছুই না বলে ক্লাস শুরু করে দেন, ফাঁকি দিচ্ছেন। আবার কেউ কেউ এসে নানা গল্প বানিয়ে কথা বলছেন, এগুলো কি অনেকেই বলে, এবং আমরা যখন করিডোরে ঘুরি তখন এগুলো আমাদের কানে আসে দূর থেকে। তো যাই হোক, এগুলো বাস্তবতা। তো এই আমি কালকে রাতে যখন এই রিপোর্ট টু প্রিন্সিপালের সেরা সন্তান 11 মন্তব্যগুলো দেখছিলাম, তখন আমার অনেক রাত হয়ে যাচ্ছে, যে ভাবলাম যে ঘুমানো দরকার, কালকে তো ক্লাস করতে হবে, ফজর নামাজ পড়তে হবে। তো যাই হোক, তারপরেও আমি এটা শেষ হচ্ছে না, এত কমেন্টস পড়তেই ইচ্ছে করছে। শেষ পয়েন্ট পর্যন্ত গিয়েছি আমি, শেষ কমেন্ট পর্যন্ত। যাই হোক, অনেক যেগুলো নেওয়ার মতো না বা খুব একটা উল্লেখযোগ্য না সেগুলো নেইনি, কিন্তু যে কয়টা আমি ভাবলাম যে আমার বক্তব্য হয়ে যাবে যদি আমি এগুলো শোনাই। তার কারণ ওই যে নিকষ, কি বললাম, নিকষ অন্ধকার সমুদ্রে বাতিঘর। যে স্টুডেন্ট মনে করে যে আমার শিক্ষক বাতিঘর, যে শিক্ষক মনে করে আমার শিক্ষক বিবেক, যে শিক্ষক যে শিক্ষার্থী মনে করে যে আমার শিক্ষক হলেন কি পথপ্রদর্শক, তো আমাদের কাছে প্রত্যাশা তাদের তাই। তা আমরা যদি পথপ্রদর্শক হই তাহলে সেই পথের দিশা দেওয়া আমাদের দরকার। কিন্তু আমরা যদি বলি যে
কোনো কৌতূহলী শিক্ষার্থীকে বলি যে তুমি যা জিজ্ঞেস করছো তুমি এভাবে আমাকে জিজ্ঞেস করতে পারো না, তার উৎসাহ নিবৃত্ত করি। বা আমরা অনেকেই অনেক সময় ছাত্রদেরকে ধমক দিয়ে তাদের যে আগ্রহটা সেটাকে দমিত করে দিই। তো তাহলে আর কি বিবেক, মনুষ্যত্ব এগুলো কি আমাদের থাকে না? তো যাই হোক, আমি ভেবেছিলাম যে পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো, একটুখানি বলি। তাহলে আমাদের পেশানুরাগ, প্রথমে আমাদেরকে আসলে অনুরাগী হতে হবে, ভালোবাসতে হবে আমাদের পেশাকে। যদি পেশাকে আমরা ভালোবাসি, যে শিক্ষকতা করব এবং আমি শ্রেষ্ঠ পেশায় আছি, মহত্তম পেশায় আছি, এবং এই পেশাই আমাকে কি, এই পেশাতেই আমি থাকবো এবং আমাকে এভাবেই গড়ে উঠতে হবে, আমাকে তৈরি করতে হবে, আত্মসমীক্ষার মধ্য দিয়ে আমি কি সত্যিকার শিক্ষক হয়ে উঠবো, তাহলেই যথেষ্ট। এই যদি মানসিক যে উদ্যোগটা এরকম থাকে, আমার ইচ্ছেটা এরকম থাকে, আকাঙ্ক্ষাটা এরকম থাকে, তাহলেই যথেষ্ট। তাহলেই কি আমি ক্রমে ক্রমে নিজেকে কি পরিপূর্ণ শিক্ষকের দিকে, শিক্ষক হওয়ার দিকে, আদর্শ শিক্ষক হওয়ার দিকে আমি নিজেকে কি নিয়ে যেতে পারবো। প্রথমে এ কারণে ভালোবাসতে হবে। যাকে আমরা ভালোবাসি তার জন্য সব করি, যাকে ভালোবাসি না তার জন্য কিছু করি না। তো নিজেকে ভালোবাসতে হবে। আমরা হতাশাগ্রস্তদেরকে বলি যে তুমি তোমার নিজেকে ভালোবাসো, কারণ পৃথিবীতে মানুষ তার নিজেকেই সবচেয়ে ভালোবাসে। যদিও আমরা অনেক সময় প্রিয়জনকে বলি যে আমি তোমাকে সবচেয়ে ভালোবাসি, বা আমি তুমি তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে মরে যাবো, মরবে না। তো আসলে প্রকৃত অর্থে মানুষ নিজেকেই ভালোবাসে। যখন মৃত্যুর সময় আসে তখন মানুষ সত্যিকার অর্থে নিজেকে ভালোবাসে। তো অতএব নিজেকে ভালোবাসলে তবেই কি তার জন্য সবকিছু করতে চাই, আমরা প্রস্তুত থাকি। তো এই কারণে যদি আমরা আমাদের পেশাকে ভালোবাসি, প্রথম কথা এটা আমি এই জন্য 1 নম্বরে এটা দিয়েছি, আমাদের প্রথমে অঙ্গীকার করতে হবে যে আমি শিক্ষক এবং এই শিক্ষকতার পেশাকেই আমি ভালোবাসি এবং এটি মহত্তম পেশা। এই পেশার জন্য আমি আমার সর্বস্ব উৎসর্গ করব। আমি শিল্পী, আমি কি মানব শিল্প তৈরি করব, উপযুক্ত মানব শিল্প, এবং সেই শিল্প তৈরি করার জন্য শ্রেষ্ঠ শিল্পী আমি হব। এই অঙ্গীকার নিয়ে যদি আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করি তাহলেই সম্ভব একজন ভালো শিক্ষক হওয়া, বা এই যে আদর্শ শিক্ষকের গুণাবলী আপনার থেকে অর্জিত হবে আমি মনে করি। তো এই জন্য পেশা ব্যবহারটা খুব দরকার। হতাশ হবেন না, আমি মনে করি আমাদের কিছুটা অভিজ্ঞতা হয়েছে, এখান থেকে অনেক শিক্ষক চলে গেছে, এখনো তারা যোগাযোগ করেন, তারা অনেকেই ভালো নেই। যারা যারা এই যে বিভিন্ন পেশায় গেছেন শিক্ষকতা বাদ দিয়ে, তারা অনেকেই নানাভাবে হতাশার কথা বলেন। এই যে আমি হজে যাওয়ার আগে আমাদের অফিসে গেলাম, পাসপোর্ট অফিসে। তো আমার ওই 5 বছর ম্যাচ শেষ হয়ে গেছে, নতুন করে পাসপোর্ট নবায়ন করতে হবে। তো যাই হোক গেলাম, ওখানে কে আছে অনেক অনুসন্ধানের পরে আমাদের কলিগরাই তথ্য দিল যে হাফিজুর রহমান আছে। হ্যাঁ, তো জয়েন করেছিল অনেকের সাথে, তো সে ওখানে গেছে। তারপরে যাই হোক তার সন্ধান নিয়ে গেলাম, শামসুর রহমান তালুকদার ভাইও গেছেন, দেখলাম যে আমার আগেই উনি ওখানে উপস্থিত হয়েছেন। তো যাই হোক, তো ভালো লাগলো এবং সেরকম উন্নসিত। তো জিজ্ঞেস যখন করলাম কেমন আছে, ভালো নেই স্যার, ওখান থেকে আসাটা ঠিক হয়নি, যদি আমি আপনাদের সাথেই থাকতাম আমি ভালো থাকতাম। খুব হতাশাগ্রস্ত। কেন? তার অনেক ধরনের চাপ, অনেক রকমের অনৈতিক ব্যাপার। যাই হোক, সে কিন্তু ঢাকায় ছিল, এখন আর ঢাকায় নেই। আমি যখন গিয়েছি তারপরেই মানে কিছুদিন পরে অন্য জায়গায় সে বদলি হয়ে গেছে। তো যাই হোক, অনেকেই কিন্তু ভালো নেই। শিক্ষকতা পেশায় ভালো থাকা সম্ভব, শুধু আত্মতৃপ্ত থাকতে হবে। এবং মানুষ হিসেবে আমাদের কি প্রয়োজন সেটাকে আত্মোপলব্ধি করতে হবে। হ্যাঁ, কতখানি প্রয়োজন। এই সময়ে আমার মনে হয় কোভিডের সময়ে মানুষ এটা অনেক কিছু উপলব্ধি করছে। অনেক অনেক মানুষকে আমাদের চোখের সামনে আপনজনেরা চলে যাচ্ছে, মারা যাচ্ছে, তারা উপলব্ধি করছে। সবাই তাদের এই বিগত হওয়াগুলোকে ভাবছে যে আসলে কতখানি দরকার। সৎ উপার্জন করে, হালাল পথে থেকে, নিজের দায়িত্ব সুচারুরূপে পালন করে যদি আমরা আমাদের এই পেশাকে ভালোবাসি তাহলেই কি আমাদের জীবন সার্থক। তো এ কারণে পেশানুরাগটা খুব দরকার। প্রথমে আমরা অঙ্গীকারবদ্ধ হবো ইনশাআল্লাহ যে আমরা শিক্ষকতার পেশায় আছি এবং এটাই মহত্তম পেশা, এবং এই পেশাতেই কি আমি শ্রেষ্ঠ হতে চাই, শ্রেষ্ঠ হতে চাই। মোতাহের হোসেন চৌধুরী, আমাদের মোতাহের হোসেন চৌধুরী, আপনারা সংস্কৃতি কথা নামে একটি প্রবন্ধ গ্রন্থের কথা জানেন, তার অল্প বই লিখেছেন,
অল্প লেখালেখি, এমনকি এমন আর্থিক দারিদ্র ছিল তার যে তিনি জীবিতকালে তার বই বের করে যেতে পারেননি। বিভিন্ন পত্রিকায় প্রবন্ধ লিখেছেন, সেই প্রবন্ধগুলো কালেক্ট করে সংগ্রহ করে তার সহকর্মী লেখকেরা বই বের করেছেন তার মৃত্যুর পরে, সংস্কৃতি কথা নাম দিয়ে। এবং সেখানে তিনি বলেছেন যে তুমি 10ম হও না, 11তম হও, 11তম হও, অর্থাৎ শ্রেষ্ঠ হও। কারণ সমাজে 10 জন মানুষ আছে, তো তুমি 10 জন কেন হবে, তুমি 11তম হবে। এবং এই 11তম হতে পারবেন শিক্ষকেরা, যদি এই পেশাদারিত্বটা থাকে তার। এবং শ্রেষ্ঠ শিক্ষক, সেই শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক, এই যে কিছুক্ষণ আগে আমাদের কে যেন বললেন যে বিভিন্ন ক্ষেত্রে নয়ন না, যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সেরা শিক্ষক বাছাই করা দরকার। হ্যাঁ, আমি তার মতের সাথে অবশ্যই একমত। তার কারণ হলো যে এই সারা প্রতিষ্ঠান জুড়ে প্রায় 200 জন শিক্ষকের মধ্যে 1 জন 2 জন শ্রেষ্ঠ শিক্ষক না বানিয়ে বরং বিভিন্ন ক্ষেত্রে অনেক কি বলবো যে আলাদা আলাদা স্তর করে করা যেতে পারে নানা রকম। হ্যাঁ, তো এগুলো সুচিন্তিতভাবে করা দরকার। হ্যাঁ, উৎসাহিত করার জন্য, সেগুলো স্বীকৃতি দেওয়ার জন্য, হ্যাঁ, আমাদের মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি করার জন্য এটার প্রয়োজন আছে। কিন্তু ওইটা বড় কথা না, আমি যেটা বলছি যে আত্মতৃপ্তি যেটা আর কি, যে আমি এই দায়িত্ব পালন করছি এবং এই দায়িত্বে আমি শ্রেষ্ঠ হতে চাই, আমি কি অসংখ্য ভালো ছাত্র, ভালো মানুষ করে দিয়েছি, এইটা হলো সবচেয়ে বড় দরকার। এরপরে জ্ঞানানুরাগ অর্থাৎ জ্ঞানের প্রতি অনুরাগ। হ্যাঁ, এটা অনেক বড় ব্যাপার। এটাই শিক্ষকের বড় সম্পদ। সম্পদটা কি? যে আপনি যে বিষয়ের শিক্ষক, সেই বিষয় তো বটেই, সেই বিষয়ের গভীরতম জ্ঞান অর্জন করতে হবে। প্রথম বিষয় জ্ঞান। আমরা যেটা ওই যে পরিদর্শনে যখন ক্লাসে যাই, অ্যাসোসিয়েট প্রফেসররা, সিনিয়র টিচাররা, তখন কি জ্ঞান গভীরতা নামে ওখানে একটা পয়েন্ট আছে, জ্ঞান গভীরতা। এই জ্ঞান গভীরতা অর্থাৎ বিষয় জ্ঞান গভীরতা আছে কিনা, যে টপিক নিয়ে তিনি ক্লাস করছেন সেই টপিকের উপর তার জ্ঞান কতটুকু, তিনি কি ভাষা আলোচনা করছেন নাকি খুব ডেপথ নিয়ে কথা বলছেন। তো এগুলো আমরা অনেক সময় দেখি যে এক একজনের এক এক রকম। তো যাই হোক, এই জ্ঞান গভীরতা, বিষয় জ্ঞান তো অর্জন করতেই হবে। এবং একজন শিক্ষকের কাছে শিক্ষার্থীরা চায় যে বিষয়ে শিক্ষক কথা বলছেন, যে বিষয়ে পড়াচ্ছেন, সেই বিষয়ের তাবৎ প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন, সব ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবেন। এবং সে কারণে কি দরকার? সে কারণে দরকার কি? পূর্ব প্রস্তুতি নিয়ে যাওয়া। কিন্তু আমরা সবাই কিন্তু সবসময় কি পূর্ব প্রস্তুতি নিয়ে যাই না, এমনকি নিজের পাঠ্য বইটাও নিয়ে যাই না। ছাত্রদেরকে আমি যে বইটি পড়াবো সেই বইটা যে আমার নিজে নিয়ে যাওয়া দরকার। আমি ওখানে গিয়ে অনেক সময় কি ভিখারি সেজে যাই, এই দে তো তোর বইটা। তো এক ধরনের কি অন্যের যারা হাত পাতে কারো কাছে সেটা ভিখারি। তা আমরা অনেক সময় ভিখারির ভূমিকা পালন করি। তো যে ছাত্রকে আমি তার পাঠ গ্রহণ থেকে বঞ্চিত করলাম, তাকে আমি কি শিক্ষা দেব? কারণ অধিকার তো তার ওই বই দেখে পড়ার। আমি কেন তার পাঠ্য বইটা নিয়ে তাকে বঞ্চিত করলাম? আমার কি ওই পাঠ্য বই নেই? যদি না থাকে তাহলে আমি কিনে নেব। কলেজ থেকে যদি আমি না পাই তাহলে কিনে নেব। এবং কেনা তো প্রথম দরকার আমার, তার কারণ যে আমাকে প্রস্তুতি নিতে হবে। আমি যে পাঠটি পড়াবো সেই পাঠটি আমাকে প্রস্তুতি নিয়ে পড়াতে হবে। কিন্তু আমরা দেখতে পাই কি, পরিদর্শনে গিয়েও কখনো কখনো দেখি যে শিক্ষকের বই নেই, শিক্ষক শিক্ষার্থীর বই নিয়ে পড়াচ্ছেন। তো আমি গেলে তো ক্লাসে সাধারণত সকল স্টুডেন্টের বই আছে কিনা এটা লক্ষ্য করি, হেঁটে হেঁটে দেখি কেন তোমার বই নেই ইত্যাদি। কেউ কেউ বলে স্যার আমারটা স্যারের কাছে, ম্যাডামের কাছে। তো একটু আমি কিন্তু সময় দেবো, শেষে আমি ইনশাআল্লাহ অংশগ্রহণ সবাই করবো। হ্যাঁ, আপনারা একটু পয়েন্টগুলো লিখে রাখেন প্লিজ। বই নিয়ে যেতে হবে, পাঠ্য বই নিয়ে যেতে হবে। যদি আমরা যদি স্লাইডে এরকম ক্লাস নেই, সেক্ষেত্রেও পাঠ্য বইটা সাথে থাকা দরকার। আর যদি আমাদের অনলাইনে পাঠ্য বইটা থাকে, অর্থাৎ আমাদের ইয়েতেই থাকে, ল্যাপটপেই থাকে, তাহলে খুব ভালো, সেখান থেকে দেখানো যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু পাঠ্য বইটা নিজের অধিকারে থাকা দরকার, নিজের থাকা দরকার, এটা খুব দরকার। তাহলে বিষয় জ্ঞানের গভীরতা একটা বড় গুণ একজন সুশিক্ষকের, ভালো শিক্ষকের। এবং স্বয়ং সম্পূর্ণ হয়ে তিনি যাবেন, পরিপূর্ণ প্রস্তুতি সহ যাবেন, পূর্ণাঙ্গ প্রস্তুতি সহ গিয়ে তিনি জিজ্ঞেস করবেন না স্টুডেন্টদের যে আজকে যেন কি পড়াবো। এটা তো প্রথমেই দুর্বল তিনি, মানে প্রথম বাক্যেই তিনি প্রস্তুতিহীন। অর্থাৎ কি,
আজকে যেন কি পড়াবো, গত ক্লাসে কি পড়িয়েছিলাম, কোন পর্যন্ত যেন পড়িয়েছিলাম বলা যাবে না। তো আমি যদি এই কথা বলি, তাহলে শিক্ষার্থীরা যারা সচেতন শিক্ষার্থী, তারা আমার সম্পর্কে কি অত্যন্ত নিম্ন ধারণা পোষণ করবে যে স্যার জানেনই না আজকে কি করাবেন তিনি, তো তাহলে তার কি কোনো উপস্থিতি নেই। আর আমরা যতই বেশি দিন শিক্ষকতা করি না কেন, হ্যাঁ, আমাদের কিন্তু আসলে বিষয়টা দেখে যাওয়া দরকার, কারণ ভুলে যাওয়াটা স্বাভাবিক। আমাদের স্মৃতিশক্তি তো অত বেশি প্রখর নয় সবার, কারো কারো আছে যে হ্যাঁ সবকিছু মুখস্থ বলে দিতে পারে, বইটা প্রায় মুখস্থ, তারপরও তাকে বইটা নিয়ে যাওয়া দরকার, একটুখানি দেখে যাওয়া দরকার। তো এই কাজটুকু আমাদের করা দরকার। আমি মনে করি যে নিজস্ব অধিকারী নিজের পাঠ্য বইটা নিয়ে যাওয়া দরকার, পূর্ব প্রস্তুতি নিয়ে পূর্ণাঙ্গভাবে যাওয়া দরকার। যে পাঠটা আমি গতদিন শেষ করলাম, সেই পাঠে আমি টিক চিহ্ন দিয়ে তারিখ লিখে রাখতে পারি যেটা এই পর্যন্ত পড়ানো শেষ। ধরুন যে একটা বিষয়বস্তু আমি পড়াতে শুরু করেছি, আংশিক হয়েছে ওই ক্লাসে, কিন্তু বাকিটুকু হয়নি, ওখানে একটা টিক দিয়ে ওখানে একটু সূত্র করে তারিখ লিখে দেওয়া যেতে পারে যে এই পর্যন্ত শেষ। তাহলে ক্লাসে গিয়ে আর আমার জিজ্ঞেস করতে হবে না স্টুডেন্টদের যে কোন পর্যন্ত যেন পড়িয়েছিলাম। তো এটা একজন শিক্ষকের প্রতি ছাত্রদের মনোভাবকে কি নিচু করে দেয় এবং খারাপ ধারণা পোষণ করে স্টুডেন্টরা। তো জ্ঞানানুরাগ এর অনেক বিস্তৃত আলোচনা যে বিষয় জ্ঞান তো লাগবেই, এবং আদার্স জ্ঞান অর্থাৎ শিক্ষা সংক্রান্ত সকল ধরনের জ্ঞান, পাঠ্যক্রম, পাঠ্যসূচি, পাঠের সঙ্গে রিলেটেড অনেক কিছু সম্পর্কে তার জানা দরকার। যে কোনো বিষয় যেন স্টুডেন্টরা যে কোনো প্রশ্ন করলে যেন উত্তর দেওয়া যায়। তবে হ্যাঁ, সকল প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না, প্রিন্সিপাল স্যার বলেছেন, কিন্তু দিতে না পারলে তাহলে বিনয়ের সাথে বলতে হবে যে দেখো এই বিষয়টা আমার ক্লিয়ার জানা নেই, আগামী ক্লাসে আমি বলবো। আগামী ক্লাসে যে বলতে চেয়েছি সেটাও মনে রাখা দরকার। আমরা আগামী ক্লাসে বলবো এটা বললাম স্টুডেন্ট, কিন্তু পরের দিন কি সচেতনভাবে আমি এটা উল্লেখ করলাম না, অর্থাৎ কি ওই প্রশ্নের বা জিজ্ঞাসার বিষয়টা আমার দেখার সুযোগ হয়নি বা ওটা আমি জানতে পারিনি। তো সে কারণে কি আমি পরের ক্লাসে বললাম না, কিন্তু ওই যে জিজ্ঞেস করেছিল সে কিন্তু ঠিকই মনে রেখেছে যে স্যার কিন্তু আজকে আমাদেরকে বলতে চেয়েছিলেন। আবার তিনি উল্লেখ করলেন না যে আসলে তোমরা যে প্রশ্নটা সেটি করেছিলে সেটা কিন্তু আমি আসলে সময়ের অভাবে পারিনি দেখতে, আমি নেক্সট ক্লাসে বলবো, কিন্তু বলতেই হবে, এর উত্তর বলতেই হবে, ফাঁকিয়ে দিয়ে দেওয়া যাবে না, শিক্ষার্থীর কাছে অনেক ছোট হয়ে যাবে তাহলে। তো এই কারণে জ্ঞান, বিষয় জ্ঞানটা যথাসম্ভব তাবৎ ওই বিষয় সংক্রান্ত সব বিষয়কে জানার চেষ্টা করতে হবে। যদি আমরা বলতে না পারি তাহলে বিনয়ের সঙ্গে ছাত্রদেরকে বলতে হবে যে দেখো মিথ্যা বলা যাবে না বা একটা মিথ্যা তথ্য দেওয়া যাবে না, কারণ অনেক শিক্ষার্থী আছে যারা কিনা আমাদের চেয়ে ওই বিষয়ে বেশি জানে। এখন তো আরো মানে কি বলবো যে গুগলের যুগ, গুগল মামাকে বললে সব তথ্য সে বলে দেয়। তো অতএব গুগল মামাকে তারা জিজ্ঞেস করে, প্রায় জিজ্ঞেস করে, এবং যখন আমি যে ভুল তথ্য দিচ্ছি না জানা সত্ত্বেও, জানি না তো খুব ওপেনলি স্বীকার করে ইয়ে করা, সবচেয়ে আমাকে জানতে হবে তা না, এটা জানা নেই, ঠিক আছে আমি বিষয়টা দেখবো, জানাবো, এইটুকু। কিন্তু কোনো মিথ্যা বললেই কি ধোঁকা মনে করবে যে আমাকে ধোঁকা দিয়েছে, খারাপ হয়ে যাবে ধারণা, এটা করা যাবে না। তো এই জ্ঞানের বিষয়গুলো আরো বিস্তৃতভাবে জানা, ওইভাবে প্রস্তুতি নিয়ে যাওয়া এবং অন্য সকল বিষয় সম্পর্কে জ্ঞান যতখানি সম্ভব অর্জন করা যায়, জীবনব্যাপী জ্ঞান সাধনা একজন শিক্ষকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমি আমার সাবজেক্টে MA ডিগ্রি নিয়ে আসলাম, অনার্স মাস্টার্স করে আসলাম, বা আরো MPhil PhD করলাম, তাতেই কি সব জ্ঞান অর্জিত হলো? না, হয়নি। উচ্চশিক্ষা নিলেই একজন ভালো শিক্ষক হতে পারে না। উচ্চশিক্ষিত সকল মানুষ কি বা সকল শিক্ষক ভালো শিক্ষক না। শিক্ষক হতে গেলে প্রতিনিয়ত অনুশীলন করে করে নিয়ে যেতে হবে। আত্মসমীক্ষা খুব বেশি দরকার, আমি এটা শেষে রেখেছি এ কারণে, অর্থাৎ প্রতিদিনের ভুল ত্রুটিগুলো, প্রতিদিনের জিজ্ঞাসাগুলোকে নিজে অ্যানালাইসিস করে কি করা, নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা, এটা খুব দরকার। আমরা এই পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাই। সময়ানুবর্তিতা, এটা একটা বড় বিষয়। ওই যে শুরুতেই আমি বলেছি যে সময় মতো ক্লাসে যাওয়াটা খুব দরকার, সময় মতো শিক্ষা প্রতিষ্ঠানে আসা, কর্মস্থলে আসা। সব সময় যে পারবো তা নয়, কোনো কোনো দিন পারিবারিক কারণে, সামাজিক কারণে, যে কোনো ধরনের কি পারিপার্শ্বিক কারণেও হতে পারে যে আমার দেরি হয়ে গেল, কিন্তু এটা যেন নিয়মিত ব্যাপারে পরিণত না হয়। বিশেষ করে ক্লাসে যাওয়া, ক্লাসে যদি ঠিক সময় আমরা না যাই, ঘন্টা পড়ার 2-3 মিনিটের মধ্যে যদি স্থির না হই, আমি অনেক শিক্ষককে দেখেছি আমাদের এখানেই বসে আছে অনেকে,
যে ঘন্টা পড়ার আগে গিয়েই দাঁড়িয়ে থাকেন ক্লাসের বাইরে, মানে একজন শিক্ষক বেরিয়ে যাওয়ার সাথে সাথেই তিনি যেন ঢুকতে পারেন। দেখেছি, খুব অবাক লাগে। আবার আমাদেরই সহকর্মীদের মধ্যে অনেককে দেখেছি যে 5 মিনিট 10 মিনিট পরে তিনি যাচ্ছেন, এবং তাও খুব তার যে খুব আছে, মানে তাগাদা আছে যে আমার দেরি হয়ে গেল, আমি খুব দ্রুতগতিতে যাই, তাও নয়, হেলে দুলে গল্প করতে করতে যাচ্ছেন। তাদের সম্পর্কে কি হয়, খুব খারাপ ধারণা হয়। স্টুডেন্টেরা আশা করে যে শিক্ষকেরা সময় মতো আসুক, আর যদি কেউ সময় মতো না আসতে পারেন তাহলে তিনি এসে বলবেন যে আসলে সরি আমার দেরি হয়ে গেল, এই কারণে একটু দেরি হলো। কারণও তিনি বললেন না, 10 মিনিট দেরি করলেন কিন্তু এসে তো কারণও বললেন না। ছেলেরা হই হুল্লোড় করছে, এবং সেটা তো আমার জন্য, কারণ আমি দেরি করে এসেছি। হই হুল্লোড় করতো না, তার মারামারি করতো না, এবং সেটা নিয়ে রাগারাগি করে সেটা নিয়েই বিচার আচার করে পুরো ক্লাস শেষ। তো তাকে ফাঁকিবাজ শিক্ষক মনে করবেই, আমাদের অভিজ্ঞতা থেকেই বলছি, তাকে ফাঁকিবাজ শিক্ষক মনে করবেই, যে ওটা নিয়েই তিনি দেরি করে এসছেন, অথচ দেরির কোনো কারণও বললেন না, বলা দরকার। আর ক্লাসে প্রবেশের পরে ছাত্ররা যখন দাঁড়ায় সালাম দেয়, অবশ্যই মানে উচ্চস্বরেই সালামের জবাব দেওয়া উচিত। কিন্তু আমাকে অনেক স্টুডেন্ট বলেছে যে স্যার সালাম নেয় না, সালাম দিলে সালামটা নেয় না। হয়তো তিনি নিচু স্বরে নেন, কিন্তু উঁচু স্বরে নিতে হবে। যে স্বরে সালাম দেবে সেই স্বরেই নিতে হবে, এটাই নিয়ম, সালামের নিয়ম। সালামটা নিতে হবে, তাহলে স্টুডেন্টরা উৎসাহিত হবে। আর যদি কেউ সালাম না নেয়, উপেক্ষা করলো যে ছাত্রদের দায়িত্ব তো সালাম দেওয়া, আমার দায়িত্ব না, এমন যদি মনে করে, তাহলে তো তার প্রতি শ্রদ্ধা থাকবে না, স্যার সালামও নেয় না। তারা কখনো শ্রদ্ধার আসনে, শিক্ষার্থীর শ্রদ্ধার আসনে, হৃদয়ের আসনে বসতে পারে না। ছাত্রদেরকে সালাম দিতে হবে, এমনকি নিজে গিয়ে সালামটা দেওয়া ভালো। আমি অনেক সময় এই কাজটা করি। কোনো স্টুডেন্ট সালামই দেয় না, অর্থাৎ রুমে ঢুকলাম, দাঁড়ানো শুরু, কেউ সালাম দেবো না, তখন জোরে একটা সালাম দেবে, আসসালামু আলাইকুম, এই তখন থতমত খায়। আমরা তোমরা অনেকজন তো, আমারই তো দায়িত্ব তোমাদের সালাম দেওয়া। ইসলামের নিয়মও তাই, যারা ঘরে থাকে, বাইরে থেকে যারা আসবে তারা সালাম দেবে ঘরবাসীকে, অর্থাৎ যারা বসে থাকবে দাঁড়ানো মানুষের সালাম দেবে। এটি কতগুলো বিধান আছে। তো যাই হোক, আমি দিই, তখন স্টুডেন্ট দিই, তো সালামটা দিতে হবে, নিতেও হবে। তো শেখাতে হবে এভাবে। আমাদের এই সময়ানুবর্তিতার কথা বললাম, আর সময় সম্পর্কে খুব সচেতন থাকতে হবে। আমরা কোনো একটা বিষয় নিয়ে, আমি দেখেছি এবং শুনেছি, ওই স্টুডেন্টরাও বলেছে যে স্যার তো একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে সময় শেষ, পুরো 40 মিনিট শেষ, পড়ালোই না, আমাদের তো পড়ানো হচ্ছে না, পড়া এগোচ্ছে না। তো এটা যেন না হয়। হ্যাঁ, কোনো একটা সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা, তার আচরণগত সমস্যা, তার লেখাপড়ার খোঁজখবর নেওয়ার সমস্যা, যে কোনো ধরনের সমস্যা নিয়ে খুব সংক্ষেপে কথা বলে মূল যেটা দায়িত্ব আমার সেই দায়িত্বে প্রবেশ করতে হবে। সেটার জন্য 1 মিনিট 2 মিনিট ব্যবহার করা যেতে পারে, 3 মিনিট, বেশি হলে 5 মিনিট নৈতিকতার কথা শুনিয়ে তাদেরকে শুদ্ধ করার দিকে, পরিমার্জিত করার দিকে আনা যেতে পারে। কিন্তু এটা নিয়ে আমি পুরো টাইম শেষ করে দিলাম, আমাকে শ্রেষ্ঠ ফাঁকিবাজ বলা ছাড়া আর কোনো উপায় নেই। বলবেই, এবং এটা আমার প্রাপ্য। তো এই সমস্ত শিক্ষক ওই যে ছাত্রদের শ্রদ্ধার আসন লাভ করতে পারে না। এই জন্য সময়টাকে ইউটিলাইজ করে, আমরা না হলে স্টুডেন্টদের কি শেখাচ্ছি? সময়ের মূল্য শেখাচ্ছি, সময়ানুবর্তিতা, লাভ কি? হাস্যকর। আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, আচার আচরণের মধ্য দিয়ে, সব কিছুর মধ্য দিয়ে তারা যদি প্র্যাকটিক্যালি শেখে, এর চেয়ে বড় শিক্ষা নেই। তো এই সময়ের ব্যাপারে খুব সচেতনতা দরকার। আর সময় বিভাজন করে, অবশ্যই এটা অন্য ক্লাসের বিষয়, যারা পরবর্তী সময় ক্লাস মানে অন্য বিষয়ে আলোচনা করবেন তারা বলবেন যে এই সময় বন্টন বা পাঠ পরিকল্পনা ইত্যাদি বিষয়গুলো তারা বলবেন যে কিভাবে বিভাজন করে সুষ্ঠুভাবে ক্লাসটিকে সফল করা যায়। শৃঙ্খলাবোধ বলতে আমি যেটা বলছি যে ব্যক্তিগত শৃঙ্খলা, সময়ানুবর্তিতার ব্যাপারে কিন্তু আমি আমার বক্তব্য শুধু শিক্ষার্থী কেন্দ্রিক বলছি না। আমাদের সামষ্টিক কর্মকাণ্ড, একজন শিক্ষক হিসাবে আমার যত দায়িত্ব, আমার শুধু কলেজে সময় মতো আসা দায়িত্ব নয়, আমার শুধু ক্লাসে সময় মতো যাওয়ার দায়িত্ব নয়, আমার
প্রতিষ্ঠানের যাবতীয় কর্মকাণ্ডে সময় মতো উপস্থিত হওয়া। এই যে মিটিং থাকলে, তারপরে বিভিন্ন সভা সমাবেশ থাকলে, যে কোনো ধরনের অনুষ্ঠানে যেটা আমার একজন শিক্ষক হিসেবে দায়িত্বের মধ্যে পড়ে, সেইগুলোতেও সময় মতো উপস্থিত হওয়া আমার নৈতিক দায়িত্ব। এটা যদি আমি না হই, তাহলে আমি যদি তার জন্য তিরস্কৃত হই, তাহলে এটা আমি এর জন্য দায়ী। সর্বক্ষেত্রে সময়ের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। শৃঙ্খলাবোধ নিজেকেই তো আগে সুশৃঙ্খল হতে হবে। এই যে পোশাক পরিচ্ছদের ব্যাপারগুলো, এগুলো ইতিমধ্যেই কথা এসছে যে সুপরিকল্পিতভাবে যাওয়া, সুশৃঙ্খলভাবে যাওয়া ছাত্ররা লক্ষ্য করে, কিন্তু সব কিছু লক্ষ্য করে। তো আর ক্লাসের যে শৃঙ্খলাটা, সুশৃঙ্খল থাকার ব্যাপারটা, আমি বলি যে একজন ভালো শিক্ষকের, ভালো পাঠদের এই সবচেয়ে বড় উপায় কি? সুশৃঙ্খল রাখা। ক্লাস সুশৃঙ্খল থাকবে, ভালো পাঠদান করবে। যদি স্টুডেন্টরা বুঝতে পারে যে আমরা কি এই টিচারের কাছ থেকে অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু শেখান তিনি, ভালো শিক্ষকের ভালো ক্লাস কন্ট্রোলের সবচেয়ে ভালো উপায়। তো এই জন্য ভালো পাঠদানের জন্য ভালো প্রস্তুতি দরকার। আর ভালো প্রস্তুতি না থাকলে ভালো পাঠদানও হবে না, আর স্টুডেন্টেরা শৃঙ্খল থাকবে। তো এই কারণে নিজের জীবনের শৃঙ্খলাটা আগে দরকার। অনেক সময় আমাদের পারিবারিক নানা রকমের দুর্ঘটনা থাকে, সেগুলোর মধ্য দিয়ে আমরা অতিক্রম করি সময়, কিন্তু আমাদের যে ব্যক্তিগত জীবনের বিশৃঙ্খলাটাও কিছুটা হলেও প্রভাবিত করে আমাদের কি পেশাগত জীবনে। সেটা ব্যতিক্রম 2-1 দিন, কিন্তু সব সময় যেন না হয়। হ্যাঁ, এবং এই কারণে ক্লাস কন্ট্রোল একটা বড় ব্যাপার, সুশৃঙ্খলতা আনাও একটা বড় ব্যাপার। শুরুতেই গিয়ে আমি অনেক ক্লাসে দেখেছি, টিচার বেরিয়ে গেলেন, 4th পিরিয়ডে গিয়েছি, এর আগে 3টি পিরিয়ড হয়েছে, কেউই বলেননি যে এই চেয়ারটা এভাবে এলোমেলো অবস্থা করে আছে না, চেয়ার অভিমান করে উল্টা দিকে ঘুরে আছে, তো কেউ বলেননি। তো চেয়ার তারপরে কি বলে, বোর্ডে কোনো কিছু লেখা নেই, আজকে প্রেজেন্ট কতজন, অ্যাবসেন্ট কতজন, কোনো কিছু লেখা নেই। এবং এর আগে 3টি 4টি 5টি পিরিয়ড চলে গেছে, শ্রেণী শিক্ষক নিজেই প্রথম পিরিয়ডে গেছেন, তিনিও হয়তো উপস্থিতি নিয়েছেন কিন্তু লেখান নেই। 6th পিরিয়ডে গিয়েও আমি দেখেছি, 5th পিরিয়ডে গিয়েও দেখেছি, 4th পিরিয়ডে গিয়ে দেখেছি, অনেক ক্লাসে এমন অবস্থা। কেন এমনটা থাকবে? তাহলে আমরা তো নিজেরাই সুশৃঙ্খল নই। বেঞ্চগুলো এলোমেলো, পেছনের দিকে 2-3টা বেঞ্চ কি বলবো যে হাত ভাঙ্গা পা ভাঙ্গা হয়ে উল্টা দিকে চিট হয়ে আছে, কেউই বলেননি যে ওইগুলো ওইভাবে কেন। বৃষ্টির দিনে তারা এলোমেলো ভাবে সব ছাতা রেখে দিয়েছে, কারোটা মেলানো, কারোটা ইত্যাদি, মানে পুরো এক জগাখিচুড়ি ক্লাস, কিন্তু কেউ বলেননি। বলতে হবে, এগুলো যদি আমরা বলি তাহলেই কি ক্লাসটা সুশৃঙ্খল হবে। হ্যাঁ, কিন্তু এই বলাটা বা এই সুশৃঙ্খল করার ক্ষেত্রে ওই যে বললাম যে পুরো ক্লাসটা কিন্তু ব্যবহার করা যাবে না, এটা 1 মিনিট 2 মিনিট 3 মিনিটের মধ্য দিয়ে নির্দেশনা দিয়ে ওই ক্লাসের সুশৃঙ্খলতা আনতে হবে। এটা নিয়েই যদি আমি বকতে পুরো ক্লাস টাইম শেষ করে দিই, তাহলে ওই যে বললাম যে তাদের কতগুলো মূল্যায়ন আছে, সেই মূল্যায়নগুলো দিয়ে ওই ভাষায় তারা কি হৃদয়ে স্থান দেবে, স্মৃতি দিয়ে স্থান দেবে। তো এই শৃঙ্খলাবোধ, সুশৃঙ্খল করাটা খুব বেশি দরকার। এবং এই শৃঙ্খলা বোধের ব্যাপারটা অনেক বহুমাত্রিক। ওই যে স্যার বলেছেন, তার যে একটা অডিয়েন্সের যে দৃষ্টিপাতের যে ব্যাপারগুলো, যে দৃষ্টি কোন দিকে দেওয়া হবে, একদিকেই শুধু কি সামনের দিকের ছেলেদের দিকে নাকি পেছনের দিকেও। কখনো কখনো মনোযোগ আনয়নের জন্য তুমি দাঁড়াও, যে বিষয়টা আমি পড়াচ্ছি সেটা কিন্তু আমি যে কোনো সময় যে কাউকে ধরবো, তো দাঁড় করার ইত্যাদি, এই নানাভাবে কি এই শৃঙ্খলাটা আনয়ন করা যেতে পারে। তো যাই হোক, এগুলো নিয়ে আরো বিস্তৃত আলোচনা হবে সামনে হয়তো। মাত্রা জ্ঞান, হ্যাঁ, এই মাত্রা জ্ঞানটা অনেক বড় ব্যাপার। যে আমি যে কথা বলছি শিক্ষার্থীদের সাথে, সেটা কোন মাত্রায় কথা বলছি, তাদের সাথে আমার অতিরঞ্জিত কোনো কথা হচ্ছে না তো, বা একেবারে কি উচ্চস্বরে লাউড স্পিকে, যেমন আমি অনেক সময় ওই মাইক থাকলেও আমি মুখেই কথা বলি যে শেষ থেকে কি শুনতে পাচ্ছি কিনা, জিজ্ঞেস করে নেওয়া যে তোমরা কি শুনতে পাচ্ছ। প্রিন্সিপাল স্যারও যেমন যে আমার লেখা কি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, এটা জিজ্ঞেস করে। এই মাত্রা জ্ঞান কথা বলার ক্ষেত্রে
আচরণের ক্ষেত্রে সর্বক্ষেত্রে মাত্রা জ্ঞানটা খুব দরকার। কোন মাত্রায় আমরা স্টুডেন্টদেরকে বকা দেব, তাদেরকে মৃদু শাসন করবো, পরিমার্জনের দিকে, পরিশুদ্ধির দিকে নিয়ে আসবো, এই মাত্রা জ্ঞানটা খুব বেশি দরকার। এটা যার যত বেশি আমাদের শিক্ষার্থীরা সেটা তাকে কি সেভাবেই তাকে কি মূল্যায়ন করে। এই অতিরঞ্জিত কোনো কিছু ভালো নয়, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো নয়। এ কারণে ইসলামে আমি কোরআন শরীফেও দেখেছি, বুখারী শরীফে হাদিসেও দেখলাম যে মধ্যম পন্থা অবলম্বন করো, মধ্যমপন্থীরাই উত্তম। অর্থাৎ ওই যে উগ্রপন্থীটা একেবারেই কি আবার কোনো কিছুতেই তার কোনো ইয়ে নেই, কি বলবো যে নিয়ম নীতি মানে না, এমন নয়, বরং মধ্যম পন্থা অবলম্বন করা, মধ্যপন্থী হওয়া। এই মাত্রা জ্ঞানটা সেই মধ্যপন্থার কথা বলছে সকল ক্ষেত্রে। আমাদের কথাবার্তা বলা, ছাত্রদের সাথে আচরণ, সবকিছুর মধ্যে কি একটা মধ্যপন্থা অবলম্বন করা, এই মাত্রা জ্ঞান খুব দরকার। শিক্ষার্থী বান্ধবতা, শিক্ষার্থী বান্ধবতা এই শব্দটাও আমি তৈরি করলাম। ওই যে বললাম যে প্রথম যে পেশানুরাগ আর শিক্ষার্থী বান্ধবতা, এটা খুব দরকার। শিক্ষার্থী আমার বন্ধু হবে এমনটা নয়, কিন্তু শিক্ষার্থী আমাকে যেন ভয় না পায়, তার সমস্ত যে অন্তরের জিজ্ঞাসাগুলো সে যেন কি নির্দ্বিধায় নিঃসংকোচে আমার কাছে প্রকাশ করতে পারে। এই রকমের একটা সম্পর্ক শিক্ষার্থীদের সাথে গড়ে তুলতে হবে, কিন্তু ওই ঘাড়ে হাত দিয়ে চলা এমন নয়। শিক্ষার্থী বান্ধবতা মানে অন্তরঙ্গতা। শিক্ষার্থী আপনাকে আমাকে তাদের হৃদয়ের আসনে বসাবে, শ্রদ্ধার আসনে, আর আমি তাকে কি স্নেহের আসনে বসাবো। কিন্তু এই সম্পর্কটা হবে এমন যে তার সমস্ত সমস্যার কথা কি আমি শুনবো। একজন ছেলে ধরুন, একজন ছাত্র, এমনটা হয়েছে আমার ক্লাসে হয়েছে যে 10 মিনিট 15 মিনিট দেরিতে এসছে ক্লাসে। এখন বা ক্লাসে শুধু নয়, আপনার পরীক্ষা কক্ষেও ধরুন যে আপনার টার্ম পরীক্ষা চলছে, অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষা বা যে কোনো পরীক্ষা চলছে, তো 10 মিনিট পরে একজন উপস্থিত হলো, 15 মিনিট পরে উপস্থিত হলো ক্লাসেও, আপনি কি সাথে সাথেই তাকে বকা দেবেন, ধমক দেবেন? না, করা যাবে না, কারণ সঙ্গত কারণ থাকতে পারে। তার আজকের এই বিলম্ব হওয়ার সঙ্গত কারণ থাকতে পারে এবং আছেও, সেটা তাকে আগে জিজ্ঞেস করতে হবে, তোমার দেরি হলো কেন, স্বাভাবিকভাবে। তো সে যদি বলে যে স্যার এই কারণে দেরি হয়েছে, বলতেও নাও চাইতে পারে, কারণ কিছু স্পর্শকাতর বিষয় থাকে, সে কারণে দেরি হতে পারে। একদিনের ঘটনা আমি বলি, একজন স্টুডেন্ট আমার ক্লাসে 10ম পদে, আমি তখন ক্লাস নিতাম, তো দেরি করে এসছে। তো আমি বললাম যে কি দেরি কেন? মাথা নিচু করে আসছে, কথা বলে না। ঠিক আছে, ভিতরে বসো। বসার পরে কি বলো, দেরি হলো কেন? কাঁদতে শুরু করো। তো কাঁদতে যখন শুরু করলো তখন আমি আর কিছু বললাম না, যে ঠিক আছে তুমি আমাকে ক্লাসের পরে বলো। তারপর ক্লাস শেষে তাকে আমি নিয়ে বাইরে বেরিয়েছি। বেরোনোর পর পরিবারে ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে বাবা, তুমি দেরি করেছো কেন? তখন আমার কাছে কাদার পরে এক পর্যায়ে সে স্বাভাবিক হয়ে বললো যে স্যার আসার সময় যখন আমি আসছিলাম তখন আব্বা আম্মার মধ্যে খুব ঝগড়া হচ্ছিল এবং যে কারণে আমি বের হতে পারছিলাম। আমরা নাস্তা খেয়েছি, বলছে না স্যার নাস্তাও বানানো হয়নি বসা। এই যে কঠিন কঠোর বাস্তবতা পরিবারগুলোতে কিন্তু ঘটে আমার, এবং যে কারণে ওই ছেলেটি সঙ্গত কারণে কিন্তু দেরিতে এসেছে। সে না আসলেও পারত ওই পরিস্থিতিতে, কিন্তু সে এসেছে। হয়তো তাকে ধমক দিয়েছে তার বাবা মা, তুই কেন আসিস, যা স্কুলে যায়। কিন্তু না খেয়েই বাবা মার ওই উত্তেজনাকর অবস্থা দেখে সে এসেছে। এখন তাকে জিজ্ঞেস না করেই যদি আমরা ধমক দিয়ে দেই, আগে নানা রকমের কটু কথা বলে তাকে আরো ব্যথাতুর করে তুলি, তাহলে সেটা তো শিক্ষকের কাজ হবে না, বিবেকবান কোনো মানুষের কাজ হবে না। এ কারণে জিজ্ঞেস করে দিতে হবে। সঙ্গত কারণ থাকে অবশ্যই তাকে পরিমার্জিত করবার জন্য বোঝাতে হবে। যেমন অনেক স্টুডেন্ট আমার এমন আছে যে নিয়মিতভাবেই দেরি করে আসে, ক্লাসেও পরীক্ষা দেবে। তো এই নিয়মিতভাবে দেরি করে আসা শিক্ষার্থীদেরকে বোঝাতে হবে। আমি যেটা করি
যে পরীক্ষার রুমে যারা দেরিতে আসে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট ওদেরকে বোঝাই যে বাবা তুমি যে দেরিতে এলে তুমি কিভাবে পরীক্ষা দেবে, তোমার তো অনেক টাইম চলে গেল, শুরু করতে আরো কয়েক মিনিট চলে যাবে, কেন দেরি করেছো? বাসা কোথায় জিজ্ঞেস করি আগে বাসা কোথায় এটা জিজ্ঞেস করি। কারণ কি, যে ছেলেটির বাসা যাত্রাবাড়ি বা মিরপুরের একদম সর্বশেষ প্রান্তে কিংবা সাভার থেকে আসে, তো তার কিন্তু সঙ্গত কারণ থাকতে পারে। কারণ এই বিরাট পথের মধ্যে নানা রকমের যানজট, অনেক রকমের দুর্ঘটনা, নানা পরিস্থিতির শিকার হয়ে এসে আসতে পারে। এই জন্য বাসা কোথায় আগে জিজ্ঞেস করা। যদি বাসা আসলেই অনেক দূরে হয় তাহলে তাকে বোঝানো ঠিক আছে আজকে এই কারণে দেরি হয়েছে, আর দেরি করো না। সংশোধনটা প্রত্যাশিত, সংশোধনটা প্রত্যাশিত। এটা খুব বড় ব্যাপার। শিক্ষার্থী বান্ধবতা এটা খুব দরকার, খুব দরকার। শিক্ষার্থীরা যেন আমাদেরকে তাদের মনের কথাগুলো খুলে বলতে পারে। এই যে এখন শিক্ষকের সাথে শিক্ষার্থীর একটা দূরত্ব তৈরি হয়েছে, অনেক শিক্ষককে আমরা বলতে শুনি, আমাদের মুরব্বীদেরকে আমরা দেখেছি যে সেই সময় ছাত্র শিক্ষক সবাই একাকার, কিন্তু এখন কি অনেক দূর। তার কারণ যে আমরা আসলে কি তাদের সাথে দূরত্ব রক্ষা করে চলছি, আমরা তাদেরকে অন্য জগতের প্রাণী মনে করছি, আপনজন মনে করছি না, সহযোগিতা করছি না। সুরুচিশীলতা, এটা তো আমি বললাম যে সুরুচিশীল হতে হবে নিজেকেই। কারণ আসলে শিক্ষকেরা আদর্শ। অনেক বাবা মা কিন্তু বলেন যে আমাদের কথা শুনে না, আপনারা যদি বলেন তাহলে আপনাদের কথা শুনবে। আসলেই তাই। বিশেষ করে স্কুল পর্যন্ত, স্কুল লেভেল পর্যন্ত কিন্তু আসলে শিক্ষার্থীরা এখনো শিক্ষক শিক্ষয়িত্রীকে বা স্যার ম্যাডামদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে এবং গুরুজন বলে মনে করে। তবে ওই যে অত্যন্ত শ্রদ্ধেয় জায়গাটিতে আমাদেরকে অবস্থান করতে হবে। সবাইকে কিন্তু মনে করে না, কাউকে কাউকে করে। এবং তারা যে কোনো কথা বললে সেটা শোনে, বাবা মার চেয়েও বেশি শোনে। বাবা মা বলেছে শোনেন, কিন্তু ওই শিক্ষক বা শিক্ষয়িত্রী বলেছেন শুনেছে, ওই নির্দেশ মানছে। তো এই জন্য রুচিশীলতা, সুরুচিশীলতা যেটা, এটা খুব দরকার। কিন্তু আমি বলছি, আমি দুঃখিত বলতে হচ্ছে। তার কারণ কি, যে অনেক আমরা আছি অনেক সহকর্মী যারা কিন্তু সুরুচিশীল ভাবে কি ক্লাসে যায় না। যেমন প্যান্ট শার্ট ঠিক নেই, জুতো ঠিক নেই, বা প্যান্ট শার্ট পরেছি কিন্তু স্যান্ডেল পরে গেছি, এমন হয়েছে। বা প্যান্ট শার্টের কালারের মধ্যে অনেকে বলেছে যে এর মধ্যে কোনো সামঞ্জস্য নেই। মানে সুরুচির যে প্রকাশ, এটি যদি শিক্ষার্থীরা না দেখে শিক্ষকের মধ্যে, তাহলে হাসাহাসি করবে। প্রথমত যে আপনি তাদের সামনে আমরা কি হব, উপেক্ষিত হব, যে আমাদেরকে শ্রদ্ধার আসনে বসাতে পারবে না। এবং শিক্ষক মডেল হবেন, প্রথম কথা হলো যে আদর্শ, তিনিই মডেল। তিনি তার কথাবার্তায়, আচার আচরণে, কর্মকাণ্ডে সর্বোচ্চ মডেল। যদি এমনভাবে একজন শিক্ষক উপস্থাপিত হন তবেই তিনি কি, তাকে আর বলতে হবে না অনেক কিছু, তিনি আপনি কি শ্রদ্ধার আসনে জায়গা করে নেবেন। কিন্তু সেই বিষয়টি আমাদের অনেকেরই আসলে আমরা খেয়াল করি না, যে কারণে সুরুচিশীলতার যে ব্যাপারটা সেটি আমরা দেখি না, যে কারণে আমরা অনেক সময় আমাদের কথাও কি আমাদের শিক্ষার্থীরা শোনে না। আমি যদি নিজেই কি চুল এলোমেলো রেখে আসি, লম্বা চুল রেখে আমি ক্লাস নিই, আমার কি কোনো বলার অধিকার আছে ওই শিক্ষার্থীকে যে তুমি চুল ছোট করো না কেন? আমি যদি উস্কু খুস্কু হয়ে যাই, যারা আমরা দাঁড়িয়ে রেখেছি আমাদের কথা ভিন্ন, কিন্তু যারা দাঁড়িয়ে রাখি না কিন্তু উস্কু খুস্কু, কয়েকদিন শেভ করিনি, ওই অবস্থায় ক্লাস করছি, আরেকজন স্টুডেন্টকে কি আমাদের বলার অধিকার আছে ওই রকম হয়ে যে এসেছেন? নেই। আপনার শাসনে হয়তো সে কিছু বলছে না, কিন্তু প্রকৃত অর্থে কি সে মনে মনে বলছে যে স্যার আপনিও তো এরকম। বাস্তবতা কিন্তু এটা। তো এই জন্য আমাদের কথাবার্তা, আচার আচরণ, আমাদের সমস্ত কিছু কি লক্ষ্য করে শিক্ষার্থীরা। সুরুচিশীলতা খুব দরকার, সততা। শিক্ষকরা তো ওই যে একজন স্টুডেন্ট লিখেছি যে সততা, শিক্ষক সমান সততা। এই সততা সর্বমাত্রিক। ওই যে স্যার যেটা বললেন যে হালাল হবে না রুটি রুজি, আসলেই হবে না, হালাল হবে না যদি আমরা অনেস্ট না থাকি। এবং সর্বক্ষেত্রে আমরা যা বলি তা যেন সত্য বলি, আমরা যা করি তা যেন কি সততার সাথে কি সম্পর্কিত থাকে। আর আমরা আমাদের সকল আচার আচরণ সত্য যেন প্রকাশিত হয়।
তো এই সততাটা খুব দরকার। আমরা আসলে পেশাগত কারণেই আমরা তো বেতন নিচ্ছি, এটা যদি আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করি তবেই কি এটা হালাল হবে, সত্যি কথা। যদি দায়িত্ব পালন ঠিকভাবে না করি, ফাঁকি দিই, হালাল হবে না। আমরা প্রতিষ্ঠানকে কিন্তু দয়া করছি না, প্রতিষ্ঠানকে আমরা দয়া করছি না যে প্রতিষ্ঠানের কাজ করছি, বরং প্রতিষ্ঠান আমাদেরকে দয়া করে। তার কারণ প্রতিষ্ঠান চাকরি দিয়েছে, প্রতিষ্ঠান তার বিনিময় দিচ্ছে, আমরা তার বিনিময় দেব, এটাই কি আমাদের দায়িত্ব। সেটা যদি যথাযথভাবে না করি তাহলে হালাল হবে না, যে কোনো স্তরে ফাঁকি দিলেই হালাল হবে না। এজন্য সততাটা খুব দরকার, এবং এটা শুধু প্রাতিষ্ঠানিক নয়, ব্যক্তিগত জীবনেও খুব সৎ থাকা খুব দরকার, খুব। কারণ শিক্ষার্থীরা কিন্তু খোঁজ খবর রাখে কোন টিচার কিভাবে ছাত্র পড়ান, কত টাকা নেন, না পড়িও টাকা নেন কিনা। অনেক পরীক্ষা নেওয়ার কথা ছিল, মডেল টেস্ট, কিন্তু উনি 20টা নেওয়ার কথা ছিল, দেন নাই, 10টা নিয়েই আবার পুরো টাকাটা নিয়েছেন, ফেরত দেননি বাকি টাকা। হ্যাঁ, যদি বাকি টাকা ফেরত দিই আমরা, তবেই আমি কি সৎ, যে তোমাদের তো আমার 20টা মডেল টেস্ট নেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে পারছি না, আর তোমাদের পরীক্ষা এসে গেছে, তো বাকি টাকাটা আসলে তোমরা নিয়ে নাও, রেখে রেখে ফেরত দেওয়া। সর্বস্তরে সততা প্রতিষ্ঠা করা খুব দরকার, খুব দরকার। সত্যনিষ্ঠা, সততা সত্যনিষ্ঠা প্রায় একই, কিন্তু সত্যের প্রতি নিষ্ঠাবান, সত্যপ্রিয়তা যেটাকে আমরা বলি, সেটা দরকার। সত্যপ্রিয়, সত্য কথা তো বলবোই, সেটা শিখবে স্টুডেন্টরা। আর সত্যের প্রতি কি এক ধরনের ভালোবাসা, প্রিয় হওয়া, সত্যটা প্রিয় হওয়া। যেখানেই সত্য সেখানেই আমি, যেখানে মিথ্যা সেখানে আমি নেই। এই মানসিকতাটা, এই সমস্ত কথা শিক্ষার্থীদেরকে বলাও খুব দরকার, সর্বত্র দরকার। বিভিন্ন প্রসঙ্গে পাঠদান করতে গিয়ে আমাদের বলা দরকার যে সত্যনিষ্ঠ হতে হবে, সৎ হতে হবে। তবে এই কথাগুলো তখনই আমরা বলতে পারবো যদি আমার জীবনে তা থাকে, তা না হলে এটা বলা হাস্যকর হবে তাদের কাছে। এ কারণে নিজের জীবনে আগে সত্যনিষ্ঠতা, সত্যপ্রিয়তা আনতে হবে, তবেই আমি কি আমার কথা দিয়ে তারা প্রভাবিত হবে, তারা মানুষ হয়ে উঠবে। নৈতিকতা খুব বেশি দরকার। নৈতিকতা, এই নৈতিকতা বলতে নীতি নৈতিকতা, নীতি থেকেই নৈতিকতা শব্দটি এসেছে। সব ধরনের অনৈতিক কাজ বর্জন করা। যেমন ধরুন যে আমি ধূমপান করি, শিক্ষক আমি ধূমপান করি, কিন্তু স্টুডেন্টের সামনে করি না, কিন্তু বাইরে করি, রাস্তাঘাটে, রেস্তোরাঁয়, বিভিন্ন জায়গায় করি, কিন্তু সেটা কি স্টুডেন্টরা দেখেছে, জানে। তো আমার কোনো অধিকার আছে কি ধূমপানের কুফল বা অপকারিতা ওদেরকে বলার? নেই। অনৈতিক কাজে আমি লিপ্ত থেকে কাউকে নৈতিকতার কথা বলতে পারি না। যদি বলি হাস্যকর হবে, ওই লোকদের কাছে আমি আরো কি নিচু হয়ে যাব। এজন্য সকল ধরনের অনৈতিক কাজ, ওই যে বললাম, সেটা উপার্জন থেকে শুরু করে সব ধরনের অনৈতিক কাজ, অশ্লীল বিষয়গুলো পরিহার করা। তো এগুলো সেটা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত অনেক বিষয় আছে। সেগুলো কি প্রতিষ্ঠানের অপকার করার ব্যাপারে কোনো কিছুতে যদি লিপ্ত থাকি আমি, প্রতিষ্ঠানের সর্বমাত্রিক মঙ্গলের পক্ষে না থেকে অপকারের নানা রকমের কর্মকাণ্ডে লিপ্ত থাকি, আমার কর্মকাণ্ডের মধ্য দিয়ে কালিমা লিপ্ত হয় প্রতিষ্ঠান, এগুলো সবই অনৈতিক কাজ। আমি যদি স্টুডেন্টদেরকে ছাত্র পড়াই, আমি আমার বেঁচে থাকার জন্য, আমার পরিবার প্রতিপালনের জন্য শুধু বেতনের টাকা দিয়ে হয় না, আমাকে কি বাড়তি কিছু উপার্জন করতে হয়। এটা সারা জীবনে ছিল, পৃথিবীর শুরু থেকে গুরুগৃহ সর্বজন স্বীকৃত, সর্বযুগে স্বীকৃত ছিল। গুরুজন, শুধু কি ফরম্যাট চেঞ্জ হয়েছে। গুরুগৃহ অর্থাৎ গুরুর কাছে গিয়ে পড়া, বাড়তি পড়ালেখা করা, প্রাইভেট টিউশনি যেটাকে আমরা বলি। এ কারণে কিন্তু সরকার প্রাইভেট টিউশনিটাকে একেবারে উঠে দিতে পারেনি, কিন্তু কোচিং বাণিজ্যকে কি তুলে দেওয়ার কথা বলেছে। তো প্রাইভেট টিউশন করতে পারি আমরা, যেটুকু করা দরকার সেটুকু, কিন্তু নিজের জীবনকে বিপন্ন করে, নিজের পরিবারকে সময় না দিয়ে, সন্তানরা সবচেয়ে বড় সম্পদ, তাদেরকে কি অসম্পদে পরিণত করে যদি উপার্জনের দিকে আমরা এগিয়ে যাই আর সেই অনৈতিক কাজগুলো করি,
যে তোমরা আমার কাছে পড়ো, আমি পরীক্ষার আগে কিছু ইম্পর্টেন্ট বিষয় বলে দেব, নোট দিয়ে দেব, প্রশ্ন দিয়ে দেব, ওই প্রশ্নগুলিরই অনুশীলন করাবো যেগুলো আসবে পরীক্ষায়। চরমভাবে অনৈতিক, হারাম। আপনার সকল উপার্জন হারাম। আর হারাম ভাবে উপার্জিত অর্থ দিয়ে যে খাদ্য আমরা খাই সেগুলো কি শরীরে আমাদের শরীর গঠন করে এবং সেই শরীর নিয়ে সকলে ইবাদত হারাম, কবুল হবে না। এই জন্য আমাদের সর্বক্ষেত্রে নৈতিকতার প্রতিষ্ঠা খুব দরকার, খুব দরকার। সততা, নৈতিকতা এগুলো খুবই দরকার। আমি সব পয়েন্ট আলোচনা করতে পারবো না, আমার টাইম কটা পারবো। হ্যাঁ, আমি শুধু আপনাদেরকে বাকিগুলো একটুখানি দেখিয়ে যাই। মূল কথা কিন্তু এই যে উৎসব প্রবণতা, সৃজনশীলতা, সৃষ্টিশীল হওয়া, নিজেকে বৈদগ্ধ, সরসতা, এই কথাটা একটু বলি আমি। বৈদগ্ধ, পাণ্ডিত্য প্রচার। স্যার যেটা বললেন শ্রেণী উপযোগী বক্তব্য। আর পাণ্ডিত্য প্রচার করতে গিয়ে সরসতা, রসিকতা বা সরসতা আনতে হবে, বোরিং যেন না হয় আমার মতো। যে রসিকতা, সরসতা, কিন্তু সরসতা দেখাতে গিয়ে নিজেই যেন কি হাস্যকর উপাদানে পরিণত না হয়। কেউ বিভিন্ন গল্প করতে গিয়ে এতভাবে আবেগায়িত হয়ে যায় যে নিজেই কি নাচানাচি করতে শুরু করে যায়। শিক্ষক যদি নিজেই হাসির প্রাণীতে পরিণত হয় তাহলে হবে না, সরস হতে হবে। কিন্তু এর অর্থ এই নয় যে নিজেই কি হাসির প্রাণীতে পরিণত হয়ে গেলাম, এমন নয়। সরসতা অবশ্যই সুমার্জিত সরসতা, বুদ্ধিদীপ্ত সরসতা, যেটাকে বৈদগ্ধ বলে, বিদগ্ধতা, অর্থাৎ পাণ্ডিত্যের মধ্য দিয়ে। আমি একটা দিয়ে বলে শেষ করে দিই, আমি দেখাচ্ছি বাকিগুলো আপনাদের। আর একটা বলি আমি, শিষ্টাচার। তারপরে হলো শেষে সাম্যদৃষ্টি, সমদৃষ্টি। সকল শিক্ষার্থীকে সমদৃষ্টিতে দেখতে হবে, বৈষম্য করা যাবে না কোনোভাবেই। কাউকে বলা যাবে না যে এই বোকা দাঁড়াও, এই বন্ধু দাঁড়াও, হ্যাঁ এই কান্না উঠ, বলা যাবে না কখনো। এমন আছে, বা কাউকে বাচ্চা বলে গালি দেওয়া যাবে না, যত বড় অপরাধী করুক না কেন সে। গাধার বাচ্চা, তুই একটা গাধার বাচ্চা, তুই একটা বানরের বাচ্চা, বলা যাবে না, কখনোই বলা যাবে না। খুব সিরিয়াসলি মাইন্ড করে ছাত্রীরা এগুলো। এবং এটা তো অনৈতিক। অপরাধ তো করেছে সে, তার বাবা তো কোনো অপরাধ করেনি, মা অপরাধ করেনি। এই গালি দেওয়ার অধিকার কি আমাদের আছে? নেই। কোনোদিন শ্রদ্ধা করবে না এই ধরনের শিক্ষককে যারা এগুলো বলেন। তো সমদৃষ্টিতে দেখতে হবে। স্নেহশীলতার কথা, সহনশীলতা, ক্ষমাশীলতা, উৎসাহ প্রবণতার কথা আমি আগে বলেছি যে সব ভালোবেসে উৎসাহ দিতে হবে, সহযোগিতা করতে হবে, নোট দিয়ে হোক, যে কোনোভাবে হোক, একদম নিঃস্বার্থভাবে সহযোগিতা। ক্লাসের বাইরে ডেকে এনে প্রয়োজনে যদি যে তোমার সহযোগিতা প্রয়োজন হলে আমাকে বলো, কি তুমি রেজাল্ট খারাপ করছো কেন, কি কি সহযোগিতা দরকার বলো। উৎসাহ দিতে হবে। শিষ্টাচার তো বললাম, নিজের স্নেহশীলতা, সহনশীলতা, অনেক বিরক্ত করবে কিন্তু তারপরও সহনশীল থাকতে হবে। ক্ষমাশীলতা, ক্ষমাই তো মহত্তম আদর্শ। আমরা কত অপরাধ প্রতিদিন করছি, কতবার তওবা করি, একটা পাপ করার পর ওই পাপ আবার করছি। মহান স্রষ্টা আমাদেরকে কিন্তু কি বলবো যে ল্যাংড়া বানিয়ে দেননি। মহান স্রষ্টা বারবার ক্ষমা করেছেন, আবার অপরাধ করেছি, আবার ক্ষমা চেয়েছি, আবার ক্ষমা করেছেন। করি কিনা? আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যদি এটা ভাবি যে আমি যে অপরাধটা করি, যে পাপটা করি, সেই পাপটা বারবার করছি। ধরুন যে আমি গীবত করবো না কারণ, কিন্তু গীবত করেই যাচ্ছি। না, এক সপ্তাহ আমি ট্রাই করলাম কিন্তু পারিনি। মিথ্যা কথা বলি, কিন্তু মিথ্যা কথা বলা ছেড়ে দিলাম, কিন্তু আবার বলছি, আবার তওবা করলাম, তারপরও করছি। বহুবার তওবা করার পরও কি ক্ষমাশীলতা স্রষ্টা দেখিয়ে যাচ্ছেন, আমাকে কিন্তু বিনাশ করেননি। অতএব আমরাও ওই সহনশীলতা বা সহিষ্ণুতা আনতে হবে যে স্রষ্টার যে বৈশিষ্ট্য। মানুষ তো তার প্রতিনিধি, খলিফা, তারই বৈশিষ্ট্য প্রাপ্ত। অতএব ক্ষমাশীল হতে হবে, অনেক বেশি সহিষ্ণু, অনেক বেশি ক্ষমাশীল। সহানুভূতিশীল বললাম যে আপদে বিপদে তার দুঃখ বেদনার জায়গাগুলো অনুসন্ধান করতে হবে শিক্ষককে, যে কোথায় তার বেদনা, কোথায় তার দুর্বলতা, কি কারণে সে এরকম করে, ওইগুলো আলাদা করে ডেকে নিয়ে। কোনো স্টুডেন্টের যদি একেবারেই চরম খারাপ বিষয়গুলো থাকে তাহলে তাকে কখনোই ক্লাসে ওইভাবে বলা যাবে না যে তুমি একটা গাধার বাচ্চা বা ইত্যাদি। তাকে আলাদা করে এনে যদি আপনি
মানে ইয়ে করেন, ধমক দিয়ে কথা বলেন বা রাগ হন, তাহলে সে কিছু মাইন্ড করবে না। কিন্তু সকল বন্ধুর কাছে, তার সহপাঠীর কাছে এটা করলে তিনি কি ভীষণভাবে সে ভীষণভাবে কি আহত হয়, এবং তার এই ধরনের শিক্ষককে সে কখনোই কি করে না, শ্রদ্ধা করে না। বিনয়, ব্যক্তিত্ব দৃঢ়তা অবশ্যই রাখবে, সচেতনতা, সকল বিষয়ে সচেতনতা, সকল বিষয়ে প্রতিষ্ঠান সম্পর্কে সকল বিষয়ে বিচক্ষণতা, অর্থাৎ বিশেষ দৃষ্টি থাকা, আত্মসম্মান বোধ খুব দরকার। এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমি মনে করি, যে ওই যে প্রথম 2-3টা বৈশিষ্ট্যের পরে আত্মসম্মান বোধ, সর্বক্ষেত্রে আত্মসম্মান বোধ, সদা উন্নত মমশীল, কাজী নজরুল ইসলামের ভাষায় যেটা, সদা উন্নত মমশীল। শিক্ষক কখনো মাথা নিচু করবেন না সত্য ছাড়া, আর সত্যকে চরমতম সত্য স্রষ্টা, এ কারণে স্রষ্টার কাছে মাথা নত ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবেন না, কোনো অনৈতিক কারো কোনো কিছুতে মাথা নত করবেন না। যা সত্য তিনি তাই বলবেন। তিনি যত বড় ক্ষমতাধরী হোক কারোর সাথে মাথা নত করবেন না। তিনি আত্মসম্মান বোধ নিয়ে থাকবেন, মাথা উঁচু করে, ঔচিত্য বোধ, উচিত অনুচিতের বোধ, কোনটি কখন করা উচিত হচ্ছে, বিচার ক্ষমতা, নিরপেক্ষতা, ন্যায়পরায়ণতা। এই যে নিরপেক্ষতা, ন্যায়পরায়ণতা, খাতা দেখার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করি, এগুলো কিন্তু বিচারকের দায়িত্ব পালন করি আমরা। সুবিচার না করলে জবাব দিতে হবে। নিষ্পাপ এই শিশুরা, নিষ্পাপ শিক্ষার্থীরা অপরাধী করে রাখবে আমাদেরকে, যদি আমরা তাদের প্রাপ্য, যেটুকু প্রাপ্য তার যোগ্যতা অনুসারে সেটুকু না দিই, বৈষম্য করি, তাহলে এগুলো ন্যায়পরায়ণতা অবশ্যই প্রকাশ করতে হবে, সহৃদয়তা সবার ক্ষেত্রে, সহকর্মীদের ক্ষেত্রে সর্বত্র, আত্মবিশ্বাস, আশাবাদিতা, কল্যাণকামিতা, সংযমশীলতা, সৌন্দর্য চেতনা, বিজ্ঞান মনস্কতা অবশ্যই খুব দরকার এখন। স্বদেশ প্রেম, আত্মসমীক্ষা, এই যে এটার কথা বলছিলাম যে প্রতিদিন আত্মসমীক্ষা করা দরকার, আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে আত্মপরিশুদ্ধি অর্জন, এই দিকে এগিয়ে যেতে হবে। সাহসিকতা, সৎ সাহসিকতা, সত্য কথাটা নির্দ্বিধায় বলতে হবে। তিনি যত বড়ই ব্যক্তি হন না কেন, প্রতিষ্ঠান প্রধান হন না কেন, যেই হন না কেন, সত্য কথাটা নির্দ্বিধায় বলতে হবে। যদি আমি না বলি তাহলে আমি কি অপরাধী? সত্য কথাটা বলা দরকার। প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে, আমাদের সামষ্টিক স্বার্থে যা কল্যাণকর তার পক্ষে অবস্থান করা, সত্যটা নির্দ্বিধায় বলা, বলিষ্ঠ কণ্ঠে বলা খুব দরকার। সৎ সাহসিকতা খুব দরকার। শিক্ষক যদি সৎ সাহসী না হন, আত্মসম্মান বোধ সম্পন্ন না হন, ব্যক্তিত্ব দৃঢ় না হন, তাহলে আর কে হবে? তিনি তো বিবেক। তো এইটা করতে হবে আমাদের, সৎ সাহসিকতা, বিশ্বস্ততা, অবশ্যই আনুগত্যও থাকতে হবে প্রশাসনের প্রতি, অবশ্যই, কিন্তু অবশ্যই প্রশাসনের প্রতি আনুগত্য বা বিশ্বস্ততা এগুলো তো অবশ্যই খুব দরকার। কিন্তু এর অর্থ এই নয় যে অনৈতিক কোনো কিছুকে আমি সমর্থন করব, যা কল্যাণকর তার কিছুকে আমি সমর্থন করবো, কখনোই করবো না। যত বড় ক্ষতি আমার হোক না কেন, আমি সত্যের পক্ষে অবস্থান করব, কল্যাণের পক্ষে অবস্থান করব। তো এই বিষয়গুলো আমি শেষে নেতৃত্ব গুণের কথা বলেছি, উদ্যোগ, কর্মোদ্যম এগুলো দরকার, দায়িত্বশীলতা, কর্তব্য নিষ্ঠা সকল ক্ষেত্রে। তো অনেক কথা বললাম, আসলে এই প্রত্যেকটা পয়েন্ট নিয়েই আসলে অনেক কথা বলা সম্ভব। আমি দুঃখিত যে আমি আসলে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলার সময় এখানে হয়নি, আমি অত্যন্ত দুঃখিত। আমি শেষে একটুখানি আবেদন জানাই আপনাদের, সেটি হলো যে আমি মনে করি আমি ক্লাস 5-এ একসময় ক্লাস নিতাম জয়েন করার পরে, সেখানে একটা বিষয় পড়াতে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা বলো তো আমাদের দেশে সবচেয়ে কিসের অভাব? তো ওই বিষয় রিলেটেড প্রশ্ন। তো এক একজন এক একটা বললো, স্যার টাকা পয়সার অভাব, তারপরে সম্পদের অভাব ইত্যাদি অনেক কথা। তো আমি বললাম হয়নি। একজন ছেলে, আপনারা চিনবেন যারা এই যে পুরনো, আসফান আফরোজ, 2 ভাই ছিল, আসফান আফরোজ। তো আসফান আফরোজ বললো যে স্যার ভালো মানুষের অভাব। আমি ঠিক এই উত্তরটাই জানতে করছিলাম, ভালো মানুষের অভাব। এতটুকু একটা বাচ্চা সে বুঝে ফেলেছে, কারণ ওই যে প্রশ্নটা হলো তাদের বিষয় রিলেটেড, সে চিন্তা করেছে ছাত্র কারো উত্তর গ্রহণ করছে না, অতএব ভালো মানুষের অভাব এটা মনে হয়। হ্যাঁ, ভালো মানুষের অভাব খুব দরকার। অনেক মানুষ আমাদের দেশে আছে কিন্তু ভালো মানুষ নেই। আসুন আমরা সবাই সেই ভালো মানুষ গড়ার কারিগর হই। সবাইকে অনেক ধন্যবাদ। শিক্ষক হতে পারি, আদর্শবান শিক্ষক হতে পারি। ধন্যবাদ। এবার আমাদের পরবর্তী সেশনে